সমুদ্র দেখতে কার না ভালো লাগে। সমুদ্র এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা মানুষের মনে হয় যদি একবার যেতে পারতাম। আর আমার মনে হয় যদি সমুদ্রের পাশে সারা সময় থেকে যেতে পারতাম। হ্যাঁ, একদম ঠিক। সেই জন্যই তো আবার সমুদ্রের পাশে আসা। এই তো কয়েকদিন আগের কথা, আমি ছিলাম ম্যাঙ্গালোর সমুদ্র সৈকতে, আর আজকে রয়েছি রত্নাগিরি সমুদ্র সৈকতে। ম্যাঙ্গালোরে আছে আরব সাগর, আর এই রত্নাগিরিতেও কিন্তু রয়েছে সেই আরব সাগর। রত্নাগিরি মহারাষ্ট্রের একটা উপকূলবর্তী জায়গা, যেখান থেকে গোয়া একেবারে কাছে। আমি ট্রাভেল করেছিলাম আপনার কোলাপুর থেকে। টোটাল দূরত্ব ওই ধরুন 150 কিলোমিটার মতো হবে। এখানে আপনি আপনার 2 চাকার বাহন কিংবা 4 চাকার সঙ্গীকেও নিতে পারেন। আর রয়েছে কোলাপুর থেকে সরকারি বাস পরিষেবা, যেখানে সময় লাগবে মোটামুটি 4.5 ঘন্টার মতো। আর এই বাস জার্নিতে রয়েছে খুবই সুন্দর পাহাড়ি উপত্যকা, ভ্যালি। এখানে গাড়ি চালকদের খুবই সতর্কতার মধ্যে গাড়ি চালাতে হয়। রয়েছে সেই বিখ্যাত আম্বেঘাট। এই রত্নাগিরিতে রয়েছে মন মাতানো সমুদ্র সৈকত, শিবাজি মহারাজের সময়কার দুর্গ, মান্ডবী বিচ, ফিশিং এরিয়া, লোকমান্য তিলক সাহেবের বাড়ি ইত্যাদি। চলুন, নামতে হবে। রত্নাগিরি এসে গেছে। সেই সকাল 5:30টার সময় বাসে উঠেছিলাম, এখন নামছি। এখন সকাল 10টা বেজে গেছে। একদম পাক্কা 4.5 ঘন্টা বাসে। প্রথম কাজ এখানে নেমে দেখি খাওয়া দাওয়া করা। এইরকম বাস স্ট্যান্ড, এইরকম দেখতে অনেক বাস টাস রয়েছে এইদিকে। প্রথম কাজ বাইরে যাওয়া, বাইরে গিয়ে কিছু একটা খাওয়া। সকাল থেকে জলও পর্যন্ত খাইনি ভাই। আর এখান থেকে যে এতটা দূর হয়ে বুঝতেও পারিনি। 150 কিলোমিটার, মোটামুটি 4.5 ঘন্টা সময় লাগলো। রাস্তা এতটা মানে ভাঙাচোরা, উবড় খাবড়। আর পুরো রাস্তাটা নতুন করে তৈরি করা হচ্ছে। আপনার কোলাপুর থেকে এই রত্নাগিরি পর্যন্ত পুরো রাস্তা তৈরি করা হচ্ছে। যেরকম বিভিন্ন রয়েছে না, রেলওয়ে স্টেশনে নেমেই অটোর খোঁজ, ঠিক বাস স্ট্যান্ডে নামলাম, অটো পেয়ে গেলাম। এই নেমেই বলছে কোথায় যাবে। তো ভাই প্রথমে খাবো, তারপর যাব। দেখিনি কোথায় কী আছে। এই দেখুন, এই যে রাস্তাটা না, এইদিকে রয়েছে সোজা আপনার কোলাপুর। এখান থেকে একটা সার্কেল আছে, ওই সার্কেল থেকে বাঁদিকে গেলে পরে মুম্বাই, ডান দিকে গেলে পরে গোয়া। এই দেখুন রয়েছে বিভিন্ন খাওয়ার স্টল। কী খাবো বলুন তো। মহারাষ্ট্রে আসলে না, সেই প্রথম সকাল সকাল সিঙ্গাড়া, তারপর আপনার পাওভাজি, বড়া পাও, এইসব মানে খাওয়া। কিছু করার নেই, কিছুটা খেতে হবে। পাওভাজি, पाव बड़ा पाव दीजिए, एक प्लेट बड़ा पाव। एक प्लेट दोनों वड़ा। কিছু উপায় নেই ভাই, সেই বড়া পাও খেতে হবে। মুম্বাইতে না বড়া পাওয়ের দাম খুব সস্তা, মানে 15 টাকা করে পিস দেয়। আপনি সকালে খাবেন বড়া পাও, বিকেলে খাবেন বড়া পাও, দুপুরেও খাবেন বড়া পাও। চলুন, খাওয়া পাওয়া তো শেষে একই দাম নিল, মানে মুম্বাইতেও 15 টাকা, এখানেও 15 টাকা বড়া পাও। এইবার দেখবো অটো করে ঘুরবো, সারাদিন ঘুরবো। আমার এখান থেকে বাস রয়েছে আবার দুপুর 3:30টার সময় চলে যাবো কোলাপুর। বাস বুকিং করা রয়েছে, চলুন দেখি কোন অটো যায়। আর এই দেখুন, এই হচ্ছে বাস স্ট্যান্ড এরিয়া। এইসব বাস কিন্তু এর মধ্যেই ঢোকে। চলুন দেখি কে যায় এখন। আপাতত বসে গেছি অটোতে, অটো ভাড়া হয়ে গেছে, যাচ্ছি এখন। পুরো জায়গা ঘুরবো, সারাদিন ঘুরবো, এখানে খাবো, তারপর আবার এখানে চলে আসবো। অটো ভাড়া নিচ্ছে মোটামুটি 700 টাকা, মানে 700 রুপিস। ফার্স্ট এসছি মান্ডবী বিচ। মান্ডবী বিচ এটা হচ্ছে গেটওয়ে অফ রত্নাগিরি। যখন ইংরেজদের সময় ছিল আমাদের ভারতবর্ষ, তখন এখান থেকে নাকি বড় বড় জাহাজ আসতো, এখান থেকে সব মানুষজন মানে ভারতবর্ষে ঢুকতো। আর সেটা আর এই এখানে জায়গাপত্র রয়েছে, মানে বন্দর টাইপেরই রয়েছে, কিন্তু এখন আর সেসব কিছুই আসে না। আর রয়েছে সুন্দর সি বিচ, তার উপর থেকে বানানো হয়েছে সেই আগেরকার জেটি, যেখানে মানুষ শুধু ঘুরতেই আসে। দেখুন একবার সকালবেলা সমুদ্রে রয়েছে, কত সুন্দর দেখুন জায়গাটা লাগছে। ওইদিকে রয়েছে একটা সি লিঙ্ক ব্রিজ, ওই ব্রিজটাতে অবশ্যই যাব। আর এই রয়েছে সেই জেটি ঘাট, আর ওইদিকে রয়েছে দেখুন পাহাড়, দেখেছেন। আমি এসেছি ভুল সময়। আমাদের দীঘায় যখন আপনি যাবেন তখন দেখবেন এই সকালবেলা মানুষ রয়েছে, কিন্তু এখানে কোনো সকাল সকাল কিন্তু মানুষজন নেই। মানে আমি আর 2-1 মানুষ, ব্যাস, আর কিন্তু কেউ নেই এখানে। যার অটোয় করে আসলাম তিনি বলছে যে এখানে নাকি সন্ধেবেলায়, মানে বিকেলবেলায় খুব ভালো ভিড় হয়, লোকজন আসে। তো দেখুন, আমি এসেছি কোলাপুর থেকে, সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করা যাবে না। আর এখানে কিন্তু প্রচুর লজ রয়েছে। আমি যে রাস্তা দিয়ে আসলাম, মানে কোলাপুর হাইওয়ে যেটা বলে, সেখানে কিন্তু প্রচুর লজ রয়েছে। আপনি যখন বেরোবেন রেলওয়ে স্টেশন থেকে, তখন কিন্তু প্রচুর লজ আপনি ওখানেই পেয়ে যাবেন। এই দেখুন কত সুন্দর ভিউ, দেখুন একদম ভিউ, সেই রকম ভিউ। এটা কিন্তু আপনার সেই ম্যাঙ্গালোরের আরব সাগর। যাই হোক, ঘুরে গেলো মান্ডবী বিচ। রোদের মধ্যে এমন কিছু নেই, শুধুমাত্র আমি একা ঘুরে বেড়াচ্ছি আর বকবক করছি। এখন যাবো, ওইদিকে রয়েছে আপনার রত্নাগিরি ফোর্ট, সেখানে। এখন এসেছি লাইট হাউস। দেখুন পেছনে লাইট হাউস রয়েছে। আমাকে যে নিয়ে এসে তিনি বলছে যে এটা
বিকেল 4টের সময় খোলে, 4টে থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা খোলা থাকে। ওইদিকে পার্ক রয়েছে, পার্ক এরিয়া রয়েছে, যেখানে আপনি বাচ্চাদের নিয়ে এসে অবশ্যই মানে এনজয়মেন্ট করতে পারেন। এর উপরে উঠবো, এটার উপরে উঠবো। দেখুন কোথায় উঠেছি, ওই যে সমুদ্র। আমি ছিলাম কোথায়, ওই দিকে ছিলাম আমি, ওই যে দেখুন দেখতে পাচ্ছেন জেটি, ওই সেই জেটিতে এসেছিলাম। আর এইদিকে রয়েছে সমুদ্র। ওই দিকটা কিন্তু পুরোটাই রত্নাগিরি সাইড, আর এই দিকটা হচ্ছে আপনার মুম্বাই সাইড। মেবি পুরো একদম পাহাড়ের মধ্যে দিয়ে খুব সুন্দর সমুদ্র রয়েছে, খুব সুন্দর লাগছে ভাই। এখানে যদি না আসতাম বুঝতেই পারতাম না যে এত সুন্দর জায়গা এখানেও রয়েছে। দেখা একবার দেখুন, এই দেখুন কত সুন্দর জায়গা, একদম এরিয়া দেখুন। ওখানে একটা সম্ভবত কোনো একটা জাহাজ বা কিছু স্টিমার চলছে ওখানে। ওইদিকে রয়েছে কিলা দুর্গ, আর এই দিকে রয়েছে আপনার সেই ওই জেটিটা, মানে মান্ডবী বিচ, ওটা কিন্তু মান্ডবী বিচ। আর এইদিকে রয়েছে আপনার সেই লাইট হাউস। লাইট হাউস কিন্তু এখন খুলবে না, বিকেল 4টের সময় খুলবে। তো চলুন চলে যাই এখান থেকে, যাবো ওই কিলাতে, দুর্গতে। জলের বোতল নিচ্ছি, সেই সকাল থেকে জল খাওয়া হয়নি, বড়া পাও খেয়ে জলও খাইনি, ঘুরে বেড়াচ্ছি, ভালো লাগছে ঘুরতে। আর এই সব চলে এসেছি কিলার সামনে, একদম মানে দুর্গের পাশে রয়েছি। আর ছোটো দোকান রয়েছে, ভালোই দোকানটা। এরকম দেখুন দোকান, সব কিছু পেয়ে যাবেন, একদম জলের বোতল চা পত্র সব পেয়ে যাবেন। আমি ভেবেছিলাম যে হেঁটে হেঁটে চলে আসবো, বাস থেকে নেমে এরিয়া মানে ঘুরে নেবো দেখে হেঁটে হেঁটে, কিন্তু দেখলাম যে এরিয়া খুব একদম কঠোর এরিয়া। যদি হেঁটে হেঁটে ঘুরতে চান, হেঁটে হেঁটে ঘুরতে পারবেন না। একদম মালভূমি এরিয়া, পাহাড়ি এরিয়া, একবার রাস্তা নিচে গেছে, একবার উপরে উঠেছে, ঘুরতেই পারবেন না, মানে অটো ছাড়া বা আপনার প্রাইভেট কোনো গাড়ি ছাড়া। তো আমি তো রেকমেন্ড করবো, যদি অবশ্যই এখানে ঘুরতে আসেন, অটো একদম মানে কম খরচায় হয়ে যাবে। তারপর বেশি ভাবনা চিন্তা করলে গাড়ি নিতে পারেন। এবং এখান থেকে ওখানে কিছুটা বানানো হচ্ছে, এখনও ইনকমপ্লিট। আর এদিকে রয়েছে আপনার এই দুর্গ। চলুন ওপরে যাব। আর এই দুর্গটা না এখন পুরো একদম মানে লোকাল এরিয়া হয়ে গেছে, মানে দুর্গের মধ্যে প্রচুর বাড়িঘর হয়ে গেছে, আর যেখানে মানুষ বসবাস করছে। সেই দুর্গ আগের মতো আর নেই। এইরকম দেখুন দুর্গ রয়েছে, এই রয়েছে দুর্গ। আর এখান থেকে একদম খুব সুন্দর লাগছে। ওইদিকে দেখুন রয়েছে একদম মানে পোর্ট এরিয়া বা মাছ ধরার কোনো এরিয়া রয়েছে। একটা ভালো জিনিস দেখাবো আপনাদেরকে, খুব সুন্দর জিনিস দেখাবো, মানে যেটা আমি প্রথম দেখছি, আপনাদেরকে প্রথম দেখাবো। খুবই সুন্দর জায়গা, ওই দেখুন সামনে এরিয়াটা দেখুন, এরিয়াটা দেখুন, শুধু এরিয়াটা দেখুন কত সুন্দর লাগছে। পুরো জাহাজ ভর্তি একবার, ওখানে জাহাজ না ছোট নৌকা ভর্তি। আমি হাঁপেই যাচ্ছি মানে উপরে উঠতে উঠতে। প্রচুর রয়েছে, ছোটো ছোটো নৌকা প্রচুর রয়েছে, মানে গুণে শেষ করা যাবে না এমন রয়েছে। সম্ভবত মাছ ধরার এরিয়া। এই দেখুন রয়েছে এখানে একটা মন্দির, দেবী শ্রী দেবী ভগবতী মন্দির, কিলা রত্নগিরি। মানে এটা হচ্ছে ভগবতী দেবীর মন্দির, যেটা রয়েছে আপনার এই রত্নগিরি মানে দুর্গের ওপরে। এখন রয়েছে এমন একটা জায়গায় যার নাম হচ্ছে রেড বুরুজ। রেড বুরুজগুলো লেখা রয়েছে এদিকে দেখুন। জায়গাটা কিছুটা এরকম দেখতে দেখাচ্ছে আপনাদেরকে, এই দেখুন জায়গাটা এরকম দেখতে কিছুটা। আর এখানে যে পাথরগুলো লাগা রয়েছে, যে কাজগুলো করা রয়েছে, এখন কতটা সুন্দর কাজ দেখেছেন। এখানে লেখা রয়েছে রেড বুরুজ, এদিকে দেখুন পাথরের কাজগুলো দেখুন। আর এই পাথরগুলো দেখুন কত পুরনো পাথর। এইদিকে রয়েছে 3টে গেট, যেখান থেকে আপনি এখানে দেখতে পাবেন সমুদ্র। এই দেখুন একবার দেখুন, এখান থেকে সমুদ্র দেখা যাবে পুরো কিন্তু আরব সাগর। এই একটা গেট গেল, এদিকে রয়েছে আরও একটা গেট। এই দেখুন এখানে কোনো গেট কিন্তু লাগানো নেই, মানে এখানে একটা ব্যারিকেড থাকে, সেটাকে খুলে ফেলেছে। তো যাই হোক, এখানে বসলে কিন্তু মানে রিস্ক আছে, পড়ে যেতে পারেন। দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে ভিউটা, প্রচুর সুন্দর ভিউ। আর এইদিকে রয়েছে একটা, এই একটা রয়েছে। তো রয়েছে টোটাল গেট এরকম তিনটে রয়েছে, একটা দুটো তিনটে। জায়গাটার নাম হচ্ছে রেড বুরুজ। এবার একটু ওইদিকে যেতে হবে। এইদিকে দেখুন এরকম দেখতে কিছু জায়গা। আর ওই যে রেড বুরুজের ফাঁকাগুলো দেখালাম, ওখানে বসলে খুব সুন্দর হাওয়া আপনি পেয়ে যাবেন। প্রচুর গরম লাগছে, ওখানে গিয়ে বসুন, হাওয়া পাবেন, আপনার দিল ঠান্ডা হবে, মন ঠান্ডা হবে। দেখুন পুরো সমুদ্র রয়েছে একদম সেই মাপের সমুদ্র, দেখেছেন। এরিয়া দেখুন কত সুন্দর এরিয়া। এইদিকে দেখুন রয়েছে জঙ্গল এরিয়া, একদম মানে আপনার মনকে পুরো ভালো করে দেওয়ার মতো এরিয়া কিন্তু এই জায়গাটা। মানে রত্নাগিরির এই যে দুর্গ বা কিলা, এটা কিন্তু আপনার মনকে খুব ভালো করে দেবে। ভাই ভালোই লাগলো এই জায়গাটা ঘুরে, খুব সুন্দর জায়গা। যদি একবার আসেন অবশ্যই বুঝতে পারেন জায়গাটা কতটা সুন্দর। আমি তো আসলাম, বুঝতে পারলাম। আর মাঝখানে রয়েছে মানে এই আপনার ইয়েটা কিলাটা, আর চারিদিকে রয়েছে সমুদ্র, মানে খুব সুন্দর জায়গা। ওই নিচে রয়েছে একটা এত সুন্দর জায়গা যে ওখানে যাওয়ার মানে কোনো অনুমতি নেই, না হলে নিচে যেতাম।
তো যাই হোক, এখন যাব একটা জায়গায় যেখানে রয়েছে একটা পুরনো দিনের জাহাজ। আর আজকে না রোদটা খুব একদম সেই মাত্রায় পড়েছে। তার আগে ওইখানে রয়েছে একটা মন্দির, এখানেই সেই মন্দিরে একবার ঘুরে নেবো। এইবার তখন চলে এসেছি একদম মন্দিরের সামনে, রয়েছে দেবী ভগবতী মন্দির, কিলা রত্নগিরি। যখনই আসবেন আপনারা এই কিলার ওপরে, তখনই এখানে দেখতে পাবেন যে মন্দিরটা। আর এখানে আসলে অবশ্যই একবার মন্দির দর্শন করে যাবেনি। দেখুন এখানে দেখা হচ্ছে কি সুন্দর প্রদীপ, দেখেছেন? রত্নাগিরি কিলা, যা রতন দুর্গ নামে পরিচিত, এটিকে নির্মাণ করা হয়েছিল বাহামণি সুলতানের সময়কালে। পরে এটি শিবাজী মহারাজের হাতে আসে 1670 সালে। এই দুর্গের ঠিক ওপরেই রয়েছে দেবী ভগবতীর মন্দির। পৌরাণিক কথায় আছে, দস্যু রত্নাসুরকে দেবী ভগবতী বধ করেছিলেন, সেই থেকে জায়গার নাম হয় রত্নাগিরি। আর দেবীর নামে একটি মন্দির স্থাপন করা হয়, যা ভগবতী মন্দির নামে প্রসিদ্ধ। চলুন, দেখতে দেখতে হয়ে গেল 1 ঘন্টা সময়। আমি এসেছি মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, এখন বাজে 11টা। মন্দির ঘোরা হয়ে গেল। আর মন্দিরে বিধিনিষেধ আছে, আপনি এখানে গিয়ে মন্দিরের মধ্যে ফটো বা ভিডিও করতে পারবেন না। এতক্ষণ ছিলাম ওই ওপরে ছিলাম, ওখান থেকে দেখছিলাম যে নিচে কত সুন্দর লাগে। এখন এসে নিচে ওইদিকে দেখুন একটা নতুন কিছু বানানো হচ্ছে, এটাকে উদ্বোধন করা হবে নতুন একদম। আর এই রয়েছে আপনার সামনে আরব সাগর। এখন দেখুন এমন একটা জায়গাতে এসেছি, দেখুন কত সুন্দর জায়গা। যদি একবার নামা যেত কত ভালো হতো বলুন। একদম সেই মাত্রার ঢেউ, দেখুন একদম কত সুন্দর নীল জল, তার মধ্যে সাদা একদম সেই জলের ফেনা। যদি নামা যেত না কত ভালো হতো বলুন, কিন্তু নামা যাবে না, মানে ফুল রেস্ট্রিকশন আছে, আপনি এখানে নামতে পারবেন না। আর একটা কথা নাকি এখানে শুনলাম যে এই যে পাহাড়টা রয়েছে তার পাশে রয়েছে সমুদ্র। আর যখন শিবাজী মহারাজের রাজত্বকাল ছিল, তখন যদি কেউ কোনো অন্যায় কাজ করতো বা কোনো অপরাধমূলক কাজ করতো, তখন তাকে কী করতো, সাজা দেওয়ার জন্য শিবাজী মহারাজ ওখান থেকে ওপরে থেকে পুরো নিচে ফেলতো। কতটা মানে উল্লেখযোগ্য রাজত্বকাল তার সময় ছিল। আর সেই জায়গায় এখন আমরা এসে দেখছি, আপনাদের দেখাচ্ছি। জায়গা কিন্তু অনেক পাল্টে গেছে, আগের থেকে অনেক পাল্টে গেছে, অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে জায়গা। দেখুন কত সুন্দর জায়গা, দেখেছেন? একদম সেই সুন্দর জায়গা। এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে পাহাড়ের মধ্যে থেকে না রয়েছে গুহা করা, মানে সেখানে থেকে রাস্তা করা রয়েছে। যতগুলো পাহাড় আশেপাশে রয়েছে সবকটার মধ্যে থেকে রয়েছে নিচে থেকে রাস্তা, যেখান থেকে আপনি একটার পাহাড় থেকে আরেকটা পাহাড়ে একদম আরামসে চলে যেতে পারবেন। সেটা কিন্তু এখন সম্ভব না, সেটা সম্ভব হয়েছিল সেই শিবাজী মহারাজের আমলে। এখন সেগুলো বর্তমান রয়েছে। ওর নিচে যাওয়ার জন্য রয়েছে কিন্তু আপনার মানে রাস্তা, সেখান থেকে চলে যাবে বোট, মানুষও চলে যাবে, মানে সুন্দর ব্যবস্থা করে রেখেছে। এই দেখুন চারিদিকে যে পাহাড়গুলো রয়েছে না, সবগুলো পাহাড়ের নিচে থেকে রয়েছে ওইরকম সুড়ঙ্গ, যেখান থেকে জল রয়েছে, যার থেকে আপনি বোট নিয়ে যেতে পারবেন। এখন এসছি একদম বন্দরের পাশে, যেখানে রয়েছে প্রচুর নৌকা, যারা মাছ নিয়ে এইমাত্র সমুদ্র থেকে ফিরলো। দেখুন ওই দূরে রয়েছে একটা ভাঙাচোরা নৌকা, যেটাকে আপনি বলতে পারেন ছোট টাইটানিক। এই দেখুন এরিয়া, কত সুন্দর এরিয়া, দেখুন প্রচুর নৌকা ভাই। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম রয়েছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে, আমি একবার গিয়েছিলাম, তখন দেখেছিলাম এরকম রয়েছে, পুরো এরকম ভর্তি ভর্তি নৌকা। আমাদের দীঘাতেও রয়েছে, কিন্তু এত না। এখানে যত রয়েছে দেখুন প্রচুর নৌকা, রং বেরঙের নৌকা, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে না বাজার বসেছে। আবার দেখাই, দেখুন এই দেখুন কি সুন্দর লাগছে, দেখুন একদম সুন্দর এরিয়া। এখানে যে এসছি এইগুলো দেখে মানে একদম মন ভরে গেল, এত সুন্দর লাগলো জায়গাটা। এই জায়গাটা মূলত ফিশিং এরিয়া, যেখানে রাস্তার ধার বরাবর রয়েছে অসংখ্য রং বেরঙের ছোটো বড়ো মাঝারি সাইজের নৌকা বা মাছ ধরার বোট। গভীর সমুদ্র থেকে মাছ ধরে সব নৌকা এখানে এসে দাঁড়ায় নৌকাগুলিকে খালি করার জন্য। ঠিক তার পাশেই রয়েছে নৌকা মেরামতির জায়গা। প্রত্যেকটা নৌকায় লাগানো রয়েছে বিভিন্ন রঙের পতাকা, আর লেখা রয়েছে আলাদা আলাদা নাম। আর এর ঠিক পাশেই রয়েছে মাছের বাজার। চলুন এসে গেছে সে মাছের বাজারের সামনে, বলেছিলাম না এখানে রয়েছে মাছের বাজার, সেখানে যাবো, সেখানে এসেছি। ওই সামনে রয়েছে সেই নৌকার ঘাটটা, তার ঠিক উল্টো দিকে রয়েছে মাছের বাজার। এই দেখুন গুলবাহার জিকড়িয়া প্যাটেল মাছি মার্কেট, দেখেছেন? এটা হচ্ছে এখানকার মাছের বাজার। চলুন ভেতরে যাবো, দেখবো কী কী মাছ বিক্রি হচ্ছে। দীঘাতে গেলে পরে সকালবেলা যেতে হয়, দুপুরবেলা গেলে একটাও মাছ দেখতে হবে না, কিন্তু এখানে দেখছি যে এই দুপুরবেলায় তো মাছ রয়েছে। এই দেখুন বাজার, এই দেখুন মাছ বিক্রি হচ্ছে, ভাই কত বড় মাছ। কমপ্লিট মাছ এরকম বড় বড় 2-3 কেজি বোধ হয়।
কমপ্লিট মাছ রয়েছে না, অনেক বড় বড়, মানে 2-3 কেজি ওজনের এক একটা মাছ। এখানে 600 টাকা করে কেজি, মানে কত কম দাম। আর এক একটা মাছের ওজন নাকি ওইরকম বললো 700-800 গ্রাম করে হবে, প্রচুর কম দাম কিন্তু এখানে মাছের দাম। সমুদ্রের পাশে হলে কিন্তু মাছের দাম এমনিই কম হয়, সেটা আবার আপনারা সবাই জানেন। আর এই দেখুন বাজার কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে বাজার, দেখুন প্রচুর বড় বাজার। কিন্তু এখন মাত্র কয়েকটা দোকান খোলা রয়েছে। এখান থেকে মাছ কিনে, এখান থেকে কাটিয়ে এখানেই দিয়ে দেবে, কাউকে ভেজে আপনাকে দিয়ে দেবে, খেয়ে বাড়ি চলে যাবেন। তো যাই হোক, কেমন লাগলো এই মাছের বাজারটা আবার কমেন্ট করবেন একটু। আমার আস্তে আস্তে সময় হয়ে যাচ্ছে, মোটামুটি দুপুর 12টা বেজে গেছে। এখন যেতে হবে সেই মানে ওই জাহাজের পাশে, তারপর সেখান থেকে অন্য জায়গায়। এখন চলে এসেছি সেখানে যেখানে রয়েছে একটা পুরনো জাহাজ, কিন্তু এই জাহাজটা দেখার ভাগ্য আমারই এবার জুটে গেল। এরপরে আর জাহাজটা এখানে থাকবে না, এখান থেকে জাহাজটাকে নিয়ে যাবে অন্য জায়গায়। কেননা এই সমুদ্র দেখতে পাচ্ছেন, এখান থেকে হবে একটা রাস্তা। একদম মোটামুটি 70% কাজ হয়ে গেছে, 30% বাকি আছে। মানে ওই দেখুন ওখান থেকে শুরু হবে, রাস্তাটা যাবে ওইদিকে, মানে জলের মধ্যে থেকে রাস্তা হবে। অনেক কাজ হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, ওই জাহাজটা সরানোর কাজই চলছে বোধহয়। তো আমাকে একজন বললো যে আপনি হচ্ছেন এই জাহাজটা দেখার লাস্ট মানুষ, আপনি দেখে নিচ্ছেন, এরপরে আসবেন আর জাহাজটা দেখতে পাবেন না। তো চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখে নেবেন আজকের এই জাহাজটা। ওই দেখুন সামনে রয়েছে জাহাজ, বহু পুরনো জাহাজ, দেখেছেন? মনে হচ্ছে সরানোর কাজ চলছে। আপনি যখন গুগলে সার্চ করবেন রত্নাগিরি বলে, তখন বিচের একটা জায়গাতে আসবে ওল্ড শিপ পয়েন্ট, সেখানে আপনি দেখতে পাবেন এই জাহাজটা রাখা রয়েছে। কিন্তু আর 1 বছর পরে আপনি আর সেটাকে দেখতে পাবেন না, এখান থেকে সেটাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি চলে এসেছি আজকে দেখার জন্য, আর আপনাদেরকেও দেখাবো সেই জায়গাটা। এতক্ষণ ছিলাম ওই যে দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, ওই দূরে দেখুন পাহাড়, আমার আঙুল যেদিকে সেদিকে, ওই পাহাড়ের ওখানে ছিলাম। ওই থেকে ঘুরে 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 এখান থেকে এদিকে আসলাম। এখন এটাকে দেখবো, দেখার পর তারপর যাবো অন্য জায়গাতে। ঘুরতে এসে যদি ঐতিহ্যপূর্ণ জায়গা না দেখেন, তাহলে সেই জায়গা ঘোরার কোনো মানেই হয় না। তো আমার একমাত্র আশা এই জাহাজটা দেখার জন্য, আর আশেপাশে কিছু সাইট সিন দেখা, যার জন্য এখানে আসা, একমাত্র এই জাহাজটা দেখার জন্য। জাহাজটা বহুদিন থেকে এখানে পড়ে আছে, বহুজন মানুষ আসছে দেখে যাচ্ছে। আজকে আমি দেখে নিলাম, তার সঙ্গে আপনারাও দেখে নিলেন এই জাহাজটাকে। এই দেখুন রাস্তা হবে এখান থেকে, রাস্তা এখান থেকে যাবে, একদম সোজা রাস্তা এখান থেকে যাবে, এদিকে সোজা চলে যাবে আপনার মুম্বাইয়ের দিকে, আর এদিকে যাবে গোয়া, এই পেছন দিকটাতে। চলো দেখুন, এই হলো সেই জাহাজ, সেই পুরনো জাহাজ, এখনও পড়ে রয়েছে। দেখুন কত বড় জাহাজ, দেখেছেন? জাহাজের নাম MT বাসারা স্টার। এটা একটা অয়েল ট্যাঙ্কার। জাহাজটি সেদিন যাচ্ছিল আবুধাবি থেকে মালদ্বীপের উদ্দেশ্যে। ইঞ্জিনের সমস্যার কারণে আর নিঃসর্গ ঝড়ের কবলে পড়ে 2020 সালে 3 জুন এটি এসে পড়ে রত্নাগিরির মীরা বিচের পাশে। তখন থেকে জাহাজটি এখানেই পড়ে। এটি মূলত এখন হয়ে উঠেছে টুরিস্ট প্লেস, যেখানে মানুষ আসে রিল বানাবার জন্য। ভাই এখন এসেছি ডাব খাবো, সারাদিন রোদে ঘুরে একদম এনার্জি লস হয়ে গেছে। এই দেখুন ডাবের ভান্ডার রয়েছে, কিন্তু ডাব খাবো। একটা ডাব নিচ্ছে 40 টাকা, আর ডাবের পেছনে রয়েছে দেখুন এই জাহাজ, একদম ভালো জায়গায় রয়েছে। যখন ইচ্ছা হবে ডাব খাওয়ার না, একদম নাকের কাছে উঠে যাবেন, সোজা ডাব পেরে নিয়ে খেয়ে নেবেন, কোনো প্রবলেম নেই, কেউ বারণও করবে না। আমি কিনে খাচ্ছি, আপনারা কিন্তু ফ্রিতে খেতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন এসেছি দেখুন একদম জাহাজের একদম সামনে, জাহাজটা দেখুন ওই যে রয়েছে, আর এইদিকে রয়েছে সমুদ্র। এখান থেকে রাস্তা তৈরি হবে, রাস্তাটা যাবে একদমই জলের মধ্যে থেকে। এখান থেকে এইটুকু কাজ বাকি আছে, মানে এই জাহাজটা থেকে সরাবার জন্য কাজটা বাকি, মানে বন্ধ রেখেছে। আর আশেপাশে যে সিনারি বা দৃশ্য, সেটা কিন্তু এক কথা একদম অসাধারণ। দেখুন এই দেখুন কত সুন্দর রয়েছে সমুদ্র পাশে, এখান থেকে রাস্তা তো চলে যাবে, আর পাশে রয়েছে নারকেল বাগান, এইদিকে রয়েছে হোমস্টে। তো দেখুন কত সুন্দর জায়গা। আর এখান থেকে দেখুন বোল্ডার ফেল রেখেছে, যেখান থেকে রাস্তা তৈরি হয়ে যাবে। আর ওই সামনে রয়েছে আপনার সেই জাহাজ। তো চলুন জাহাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একবার। এখন আমি চলে যাচ্ছি অন্য জায়গায়। এখন এসে আমরা একটা জায়গাতে, যেখানে রয়েছে একটা মিউজিয়াম, যেখানে আপনি দেখতে পাবেন সামুদ্রিক বিভিন্ন প্রাণী বা ছোটো ছোটো মাছ বা বিভিন্ন রকম জিনিস এখানে রয়েছে। তার টিকিট নিচ্ছে আপনার 20 টাকা, আর ক্যামেরার জন্য আপনাকে 30 টাকা দিতে হবে। যদি আপনি ফোন ইউজ করেন কোনো পয়সা লাগবে না, ফ্রি আছে। এরকম দেখুন কিছু এরিয়া রয়েছে, এরকম এরিয়া। এইদিকে রয়েছে টিকিট কাউন্টার, এদিকে রয়েছে বোটিং টাইপের কিছু, আর এইদিকে এরকম জায়গা। এখানে যা রয়েছে সব মাছ রয়েছে, বিভিন্ন রকম মাছ, সেগুলোকে কেমিক্যাল দিয়ে ভরে রেখেছে বোতলে, আর সেই জন্য বানিয়ে রেখেছে মিউজিয়াম, একটা ছোটো ঘরের মধ্যে মিউজিয়াম, যার জন্য আপনার কাছ থেকে নেওয়া হবে মাত্র 20 টাকার টিকিট।
সেই 20 টাকার টিকিট দিয়ে আপনি মধ্যে ঢুকে এগুলোকে দেখতে পারেন। এই দেখুন এখানে রয়েছে কি এটা, এগুলো জ্যান্ত না, সব কিন্তু মানে মৃত। এসছে একটা নতুন জায়গায় যেখানে রয়েছে লোকমান্য তিলক সাহেবের বাড়ি। এই তার বাড়ি, রত্নাগিরিতে তার জন্ম হয়েছিল, এখন রয়েছে তার বাড়িতে। একদম মানে ডিটো যেরকম আগে ছিল বাড়িঘর সেরকমই রয়েছে, জাস্ট অল্প কিছু রেনোভেশন হয়েছে। খুব সুন্দর বাড়ি। দেখুন ভেতরে আপনি কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন না। এই দেখুন রয়েছে এরকম এরিয়া, এটা সম্ভবত পার্ক এরিয়া বানিয়েছে। আর এই দিকে রয়েছে ওনার বাড়িটা, দেখুন কত সুন্দর বাড়ি। তো এই বাড়িটা ছিল কিন্তু সেই লোকমান্য তিলক সাহেবের বাড়ি, যেটা হচ্ছে আপনার আছে মহারাষ্ট্রের রত্নাগিরিতে। আমি গিয়েছিলাম রামেশ্বরমে, সেখানে গিয়ে দেখেছিলাম যে এপিজে আব্দুল কালাম সাহেবের বাড়ি, আর এখানে দেখলাম যে লোকমান্য তিলক সাহেবের বাড়ি। তো সেই মনটা একদম খুশিতে ভরে গেল যে একটা বিখ্যাত মানুষ তার বাড়িতে এসে এরকম ঘুরে যাওয়া, তিনি এখন নেই তার অবর্তমানে। বলুন তো কতটা মানে ভাগ্যের বিষয়। কোলাপুর থেকে মোটামুটি 140-50 কিলোমিটার দূর রয়েছে রত্নাগিরি। অনেক কষ্ট করে বাসের মধ্যে ফিরে উঠে সকাল 5টার সময় বাস ধরে সকাল 10টার সময় পৌঁছে দীর্ঘ 4.5 ঘন্টা জার্নি করে পৌঁছেছি রত্নাগিরিতে। আর এখানে এসে কিন্তু অনেক জায়গা ঘুরে নিয়েছি একদম অল্প সময়ের মধ্যেই। আর এই দেখুন এই রয়েছে ওনার বাড়িটা। একদম প্রচুর মানুষ এসেছে এখানে ঘোরার জন্য। আজকে রবিবার, ভেবেছিলাম হয়তো প্রচুর মানুষের দেখা পাবো, কিন্তু মানুষজন বেশি বেরোয়নি এই রোদে। তো চলুন অন্য একটা জায়গা দেখার জন্য যাই। আর দেখুন এখানে রয়েছে এরকম কিছু এরিয়া যেখানে দেখতে পাবেন আপনি, এই রয়েছে মেন রোড, এইদিকে এরকম এরিয়া, আর এইদিকে রয়েছে আপনার এরিয়া। এই রয়েছে ওনার বাড়ি, দেখুন লেখা রয়েছে লোকমান্য তিলক জন্মস্থান, দেখেছেন এই যে লেখা রয়েছে। তো ভাই ঘুরতে ঘুরতে অন্য একটা জায়গা যেখানে রয়েছে একটা মহল, ফালতু আসলাম, বন্ধ হয়ে গেছে। দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, এখন বন্ধ হয়ে গেছে। আর সোমবার দিন পুরোপুরি বন্ধ থাকে, কালকে কোনো রয়েছে প্রোগ্রাম, যার জন্য এখানে কিছু কাজ কারবার চলছে, ওই জন্য ভেতরে এখন ঢোকা যাবে না। দেখি এরিয়াটা এরকম কিছু এরিয়া। দেখুন এদিকে রয়েছে পার্কিং আপনার, এইদিকে রয়েছে এই প্রাসাদটা, বেশ বড় এরিয়া। কিন্তু যেরকম রয়েছে না মাইসোর প্যালেসের প্রাসাদ, সেরকম না, এটা একটু ছোট প্রাসাদ, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। ঘোরা মোটামুটি শেষের পর্যায়ে, এখন যাবো একটা লাস্ট লোকেশন, সেখান থেকে যাবো হোটেলে। খেতে প্রচুর খিদে পেয়ে গেছে। এখন আপাতত চলে এসেছি আমার লাস্ট লোকেশন, বাট্টে বিচ সম্ভবত। আর সব কিছু বন্ধ রয়েছে, বিকেলে সব খুলবে। একদম রং টাইমে ঘুরে বেড়াচ্ছি। দেখুন এদিকে রয়েছে পার্কিং, এতে একদম গাছের ঝাড় রয়েছে, সব দোকানপাট সব কিছু বন্ধ, সব কিছু বন্ধ। আমার মতন কি 2-3টে পাগল লোক যারা, তারা এসে এই দুপুরবেলায় ঘুরে বেড়াচ্ছে। এখন পর্যন্ত খাওয়া দাওয়া কিছু নেই, সেই সকাল থেকেই ঘুরছি। তো চলুন, ঘুরতে আসলে ঘোরা অবশ্যই ভালো, আর মনে রাখবেন তার সঙ্গে যেন খাওয়াটাও ঠিকঠাক হয়, আমার মতো করবেন না। এই দেখুন রয়েছে সামনে বিচ, খুব সুন্দর বিচ, পুরো এরিয়া ধরে একদম বিচ। ওর দিকে রয়েছে পাহাড়। এতক্ষণ ছিলাম আমরা ওই পাশে, ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওখানে ছিলাম এতক্ষণ আমরা। আর এখন চলে এসছে এইদিকে। এদিকে আসতে হলে আপনাকে একটা ব্রিজ পার হয়ে আসতে হবে। আর ওই সোজাতে চলে গেছে ওইদিকে আপনার গোয়া, মানে ওই যে রোড রয়েছে গোয়া রোড, সেই গোয়া রোডের সঙ্গেই এই নতুন যে রাস্তা বানাচ্ছে সেটা ওখান থেকে মিশে যাবে। রাস্তাটা অ্যাকচুয়ালি গেছে রত্নাগিরি শহরের মধ্যে থেকে, সেই রাস্তাটাকে ক্যান্সেল করেছে, ক্যান্সেল করে নতুন রাস্তা বানাচ্ছে একদম সমুদ্রের পাড় বরাবর, যেখান থেকে আপনি চলে যাবেন গোয়া হয়ে একদম সোজা ম্যাঙ্গালোর, কেরালা, কান্নুর ওইদিকে। দেখুন এরিয়া কত সুন্দর এরিয়া, দেখেছেন? এরকম এরিয়া দেখলে কিন্তু মন ভরে যাওয়ার, খেতে হয় না, ঠিক তো? আফসোস একটাই রয়ে গেল যে ভাই বিকেলবেলা আসতে পারলাম না, সব দোকানপাট বন্ধ, অ্যাক্টিভিটি সব বন্ধ। দেখুন অনেক কিছু অ্যাক্টিভিটি এখানে হয়, কিন্তু সেগুলো এখন আর দেখা যাবে না, কারণ একটাই, এই দুপুর রোদে কেউ এখানে ঘুরতে বেরোয় না। ম্যাঙ্গালোরে রবিবার দিন যেরকম ভিড় ছিল না, সেরকম ভেবেছিলাম হয়তো এখানে হবে, কিন্তু তার মানে বিন্দুমাত্র এখানে নেই, কেউ নেই সমুদ্র বিচে, কেউ নেই। এত বড় সমুদ্র বিচ, আরব সাগর, তারপর সে আমি রয়েছি আর অল্প কয়েকজন হাতে গোনা মানুষ, ব্যাস, আর কিন্তু কেউ নেই। এখানে বালিগুলো নেই অন্যরকম, মানে সামনে গেলে পরে পা ঢুকে যাচ্ছে, নামা যাবে না, রিস্ক আছে। তারপর দেখুন এখানে কেউ নেই, মানে কোনো গার্ড যে থাকে না, সমুদ্রের গার্ড, তারাও কিন্তু নেই। ডুবে গেলে কেউ তুলবে না, মানে আমি ডুবে যদি যাই আমাকে নিজে নিজে উঠতে হবে, আর উঠতে না পারলে একদম
আরব সাগরের নিচে সমাধিতে মিশে যাবো আমি। চলুন, হয়ে গেল মোটামুটি ঘোরা। দুঃখের বিষয় রয়ে গেলো একটাই, যে এখানে যে অ্যাক্টিভিটিগুলো ছিল দেখতে পারলাম না। বিকেলে আসলে অবশ্যই দেখা যেত, কিন্তু বিকেলে আসতে হলে আমাকে এখানে থাকতে হবে। আমার রুম রয়েছে কোলাপুর, এখান থেকে 140 কিলোমিটার দূর। আর এদিকে আমার ক্যামেরার ব্যাটারি হয়ে যাচ্ছে শেষ, আমারও ব্যাটারি মোটামুটি শেষের পর্যায়ে। এখন খেতে হবে কোনো হোটেলে গিয়ে ভালো কোনো খাবার। দেখুন এইদিকে রয়েছে পুরো দোকানপাট, বিভিন্ন অ্যাক্টিভিটির জায়গা, কিন্তু সব কিছু বন্ধ, শুধুমাত্র রয়েছে ডাবের দোকান খোলা। একটু আগে খেয়েছিলাম 2টো ডাব, তার এনার্জি শেষ হয়ে গেছে রোদ্রে ঘুরতে ঘুরতে। রোদ্রে ঘুরলে ডাব খাওয়া কিন্তু বাধ্যতামূলক, খেয়েছি আর সেই এনার্জি শেষ হয়ে গেছে, আবার খেতে হবে। তো এখন খেতে হবে দুপুরের খাবার। তো চলুন দুপুরের খাবার খাই, খেয়ে চলে যাই আবার কোলাপুরের উদ্দেশ্যে। তাহলে চলে এসেছি হোটেলে খাওয়ার জন্য। সেই সকালে বেরিয়েছি, এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি। অর্ডার দিলে অর্ডার সেই কর্ণাটকের থালি। এখানে কর্ণাটকের থালি দেবে, যেহেতু কর্ণাটক বর্ডারের পাশে এরিয়া, তার কারণে। মোটামুটি ভালো হোটেল মনে হচ্ছে দেখে। এখানে পুরো ভেজ পাওয়া যায়, মানে ভেজ যে কোনো কিছু ভেজ পাওয়া যায়। আর এটা হচ্ছে আপনার কোস্টাল এরিয়া, এখানে আপনি মাছ ভাতও পেয়ে যাবেন, কিন্তু এই দুপুরবেলা না মাছ ভাতটা আমি গেলাম না। তো চলে এসছে থালি, দেখুন এই দেখুন থালি চলে এসছে। যথারীতি ভাত রয়েছে 1 বাটি, পাঁপড় আছে, 2টো রুটি রয়েছে, আর কি রয়েছে দেখুন, এই দই আছে, ডাল, আচার, সাম্বার, সব কিছু আছে। বললাম না কর্ণাটকের থালি, যেহেতু কর্ণাটকের আশেপাশে এরিয়া, যার জন্য এখানে কিন্তু কর্ণাটকের থালি চলে। আপনি মুম্বাইতে গেলে পরে এই থালি পাবেন না, তখন এই থালি খেতে হবে আমাকে, তারপরে যেতে হবে বাস স্ট্যান্ডে। তাহলে খাওয়া হলো শেষ, এখন যেতে হবে কোলাপুরের দিকে। যে হোটেলটা খেলাম হোটেলটা দেখিয়ে দিই। এই দেখুন রয়েছে মেন রোড, এই যে বাসগুলি যাচ্ছে না, ওইদিকে রয়েছে বাস স্ট্যান্ড, ওইদিকে সোজা বাস স্ট্যান্ড, এইদিকে হচ্ছে আপনার কোলাপুর। এই হচ্ছে হোটেলটা, দেখুন হোটেলের নাম রয়েছে পুরো পিওর ভেজ। যদি এসে এখানে হোটেলের প্রবলেম হয় এখানে খেতে পারেন, এইদিকে রয়েছে থাকার হোটেল, এখানে থাকতে পারেন। তো ভাই একদম ঘোরা কমপ্লিট, খাওয়া কমপ্লিট, এখন যেতে হবে কোলাপুর। চলে এসেছি বাস স্ট্যান্ডের পাশে, দেখুন পিছনে রয়েছে বাস স্ট্যান্ড। সময় কত জানি না, আর বেশ আজকে দিনটা ভালোই কাটলো, কিন্তু দুঃখের বিষয় একটাই, যে আবার সেই 4.5 ঘন্টা জার্নি করে আমাকে যেতে হবে কোলাপুরে। তো আপনাদেরকে বলে দিই কীভাবে আসবেন এখানে। যদি আসেন কলকাতা থেকে, একদম ডাইরেক্ট চলে যাবেন মুম্বাই থেকে অন্য ট্রেন ধরে চলে আসবেন রত্নাগিরি। সেখান থেকে নেমে যে কোনো জায়গায় হোটেল পেয়ে যাবেন, এই যে মেন রোড, এই মেন রোড আশেপাশে হোটেল পেয়ে যাবেন। যে কোনো প্রাইভেট গাড়ি বা অটো বুক করে নিয়ে আপনি সারাদিন ঘুরতে পারেন। আদারওয়াইজ কোলাপুর থেকে বাস চলে আপনার রত্নাগিরির উদ্দেশ্যে, 150 কিলোমিটার দূরত্ব, 4.5 ঘন্টা লাগে। সেই বাসে করে চলে আসবেন। এই দেখুন এই যে বাস স্ট্যান্ড রয়েছে পিছনে, এই বাস স্ট্যান্ডে, এই বাস স্ট্যান্ডটা পাল্টে নতুন বাস স্ট্যান্ড হচ্ছে সামনে, সেখানে রয়েছে বাস স্ট্যান্ড, সেখানে চলে যাবেন, আরামসে ঘুরবেন, ঘুরে চলে যাবেন। কিন্তু আমার সাজেস্ট এটাই, আমি আপনাদেরকে সাজেশন করবো এটাই, যে এখানে এসে একদম সহজ উপায়, আপনি প্রথম নামবেন মুম্বাই থেকে যে কোনো ট্রেনে করে রত্নাগিরি। যদি কোলাপুর থেকে চলে আসেন বাসে করে, এখানে অনেক প্রবলেম হবে আমার মতো। তো যাই হোক, আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখুন রয়েছে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে বাস স্ট্যান্ডের এন্ট্রান্স গেট। এই বাস স্ট্যান্ডের আশেপাশে কিন্তু কোনো হোটেল নেই যে খাওয়া দাওয়ার বা থাকার জন্য। সকালবেলা এখান থেকে বড়া পাও খেয়ে গেছি, আর এখান থেকে এই মতো লাঞ্চ খেলাম সেই ওই দূরে একটা হোটেল সেখানে। তো চলুন আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে এর পরেই কোনো ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, টাটা, বাই বাই।